আমার সব চলে গেল। রতন, কিছু করো, ওই থালাটাকে থামাও। তুমি ভাগ্যবান জেলে, আমি তোমার অভাব মেটাতে পারি। আজ রাত থেকেই ওর উপর নজর রাখতে হবে। এই নরক থেকে আমি মুক্তি চাই রতন। ভিডিওটা শুরু করার আগে একটা ছোট রিকোয়েস্ট বন্ধুরা, তোমাদের এই ছোট বোনের চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে দাও। আবার আজকেও খালি হাতে ফিরলে? এই কপাল নিয়ে আমি কি করব? নদীর অবস্থা খুব খারাপ কুসুম, জালে একটাও মাছ পড়ছে না। আমার নিজেরই খুব খারাপ লাগছে রোজ এইভাবে খালি হাতে বাড়ি ফিরতে। কপালটাই খারাপ আমার। পাশের বাড়ির হরিদার জালে আজ বড় বড় মাছ উঠেছে, আর তোমাকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে, বুঝলে রতন? ভাগ্য সবার সমান হয় না গো কুসুম, ধৈর্য ধরো। ধৈর্য? এই তালি দেওয়া শাড়ি আর ভাঙা হাড়ি নিয়ে কদিন ধৈর্য ধরব? লোকে আমায় দেখে হাসে, জেলের বউ নয়, যেন ভিখারিনী। আমাদের অভাব একদিন আমাদের পিছু ছাড়বে, আর এমনভাবে বলছো যেন আমার খুব ভালো লাগে তোমাকে ছেঁড়া শাড়ি পরিয়ে রাখতে। তুমি অলস, তাই তোমার হাত দিয়ে লক্ষ্মী আসবে না। হয় কাল নদী থেকে কিছু নিয়ে ফিরবে, নয়তো এই ঘরে তোমার জায়গা হবে না। তুমি কি চাও আমি চুরি করি? চুরি কেন করবে? নদীর পেট চিরে হলেও আমাদের ভাগ্যটা টেনে বের করো। এই নরক থেকে আমি মুক্তি চাই রতন, যেভাবেই হোক। দেখবে একদিন সব পাল্টাবে, শুধু মনটাও তো লোভী করো না। লোভ? এটাকে লোভ বলে না, বাঁচার লড়াই বলে। কাল সকালে যদি জালে মাছ না দেখি, তবে দেখবে কুসুমের রূপ কত ভয়ঙ্কর। রতন জানলার বাইরে অন্ধকার নদীর দিকে তাকিয়ে থাকে। হে মা গঙ্গা, আজ একটা কিছু ব্যবস্থা করো, নয়তো বাড়িতে ঢোকা দায় হবে। রতন জাল ফেলে। জালটা হঠাৎ খুব ভারী হয়ে যায়। সে অনেক কষ্টে টানছে। উফ, এত ওজন! কি আটকেছে? পাথর নাকি বড় কোনো মাছ? জাল তুলতেই দেখা যায় একটা চকচকে কলসি। কলসি? পিতলের নয়, তামারও নয়। এটা কেমন ধাতু? এর গায়ে সব কি নকশা? রতন কলসিটা নৌকায় রাখতেই একটা গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসে। তুমি ভাগ্যবান জেলে, আমি তোমার অভাব মেটাতে পারি, কিন্তু মনে রেখো আমার ক্ষমতার সীমা আছে। কে কে কথা বলছে? ভূত নাকি? ভয় নেই, আমি এই জাদুর কলসি। আমার কাছে কিছু চাও, কিন্তু শুধু যা প্রয়োজন তাই। মাত্র 6 বার আমি তোমার ইচ্ছা পূরণ করব। মাত্র 6 বার? কিন্তু কুসুম জানলে তো এখনই সব শেষ করে দেবে। না, ওকে বলা যাবে না। ও যা লোভী, সব নষ্ট করে ফেলবে। রতন কলসির গায়ে হাত বোলায়। হে কলসি, আমায় সামান্য কিছু খাবার আর কয়েকটা মোহর দাও, শুধু আজকের দিনটা চালানোর মতো। মুহূর্তের মধ্যে কলসি থেকে ধোঁয়া বেরিয়ে একটা ঝুড়ি ভর্তি খাবার আর 5টা সোনার মোহর উদয় হল। ওরে বাবারে, সত্যিই তো। কিন্তু এটা আমি বাড়িতে নিয়ে যাব না, এই ঝোপের আড়ালেই নদীর পাড়ে লুকিয়ে রাখি। রতন বাড়ি ফিরছে, তার হাতে জালের ব্যাগ, কিন্তু সেখানে মাছের বদলে মোহর আর খাবার লুকানো। কি আনলে দেখি দেখি, আজও কি মাছ পাওনি? না কুসুম, আজ মাছ পাইনি, কিন্তু এই দেখো কিছু খাবার এনেছি। খাবার? মাছ ধরলে না, তবে এগুলো কেনার পয়সা পেলে কোথায়? পথে এক সওদাগর দয়া করে দিলেন, ওনার নৌকো চরে আটকে দিয়েছিল, আমি একটু সাহায্য করেছি তো তাই। সওদাগর? এই সাত সকালে? রতন, তুমি আমার কাছে কিছু লুকাচ্ছ না তো? তোমার মুখটা কেমন একটা যেন দেখাচ্ছে। আরে না না, এই নাও খাবারগুলো, আজ পেট ভরে খাও তো। শোনো রতন, জেলের বউ হলেও আমি বোকা নই। নাও নাও, তাড়াতাড়ি খাবার বারো, আমি হাত মুখ ধুয়ে আসি। রতন দ্রুত বাড়ির পেছনে চলে যায়। কুসুম দাঁড়িয়ে থাকে, তার চোখে তীক্ষ্ণ সন্দেহ। সওদাগর দান করেছে? এত দয়ালু মানুষ এই তল্লাটে নেই। রতনের হাতে নিশ্চয়ই কোনো গুপ্তধন লেগেছে। আমায় না বলেও যাবে কোথায়?
আজ রাত থেকেই ওর উপর নজর রাখতে হবে। দেখলে তো বন্ধুরা, কুসুমের চোখ এড়ানো কত কঠিন। ও যদি একবার জাদুর কলসির কথা জানতে পারে তবে সর্বনাশ হয়ে যাবে। কিন্তু সত্যি কি আমি এটা বেশি দিন লুকিয়ে রাখতে পারবো? জানতে হলে ভিডিওটি এক্ষুনি লাইক করুন আর আপনাদের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আচ্ছা, আপনারা কি চান আমি সব সত্যি কথা কুসুমকে বলে দিই? কমেন্ট করে আপনাদের মতামত জানান আর এক্ষুনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটা বাজিয়ে দিন। কুসুম তো ঘুমে কাদা। এই সুযোগে একবার নদীর ধারে যেতে হবে। কলসিটা ঠিক আছে কিনা দেখা দরকার, আর কালকের জন্য একটু সোনার মোহর চেয়ে রাখতে হবে। রতন পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে যায়। সে বেরিয়ে যেতেই কুসুম চোখ মেলে তাকায়। ওহো বাছা, অত সহজ নয়। মাঝরাতে চাল ডাল নিতে কেউ নদীর ধারে যায় না। আজ আমি জেনেই ছাড়ব আসল ঘটনাটা কি। রতন অন্ধকারের মধ্যে বনের পথ ধরে হাঁটছে। কুসুম শাড়ির আঁচল কোমরে গুজে অনেক দূর থেকে বিড়ালের মতো নিঃশব্দে ওর পিছু নিচ্ছে। মা গঙ্গার দয়ায় ভাগ্যটা খুলল, কিন্তু কুসুমকে বললেই ও 10 গায়ে রাষ্ট্র করে দেবে। তখন চোর ডাকাতের হাতে প্রাণ যাবে। কার সাথে কথা বলছো রতন? ওরে বাবা, একাই তো বকবক করছে, ভূতে ধরল নাকি? রতন নদীর ধারে সেই গোপন ঝোপের কাছে পৌঁছায়। সে এদিক ওদিক তাকিয়ে জাদুর কলসিটা বের করে। কলসি থেকে আলো বের হতে শুরু করে। ওরে মাগো, ওটা কি কলসি থেকে আলো বেরোচ্ছে? রতন ওটা দিয়ে কি করছে? ওগো জাদুর কলসি, আমার ওপর দয়া করো, আমাকে আরও কিছু মোহর দাও। কুসুম বলছে ওর পুরনো শাড়িতে লজ্জা ঢাকা পড়ছে না। কলসি থেকে কয়েকটা সোনার মোহর রতনের হাতে এসে পড়ে। সোনা, সোনার মোহর? ওই পচা কলসিটা সোনা দিচ্ছে আর আমাকে বলছে সওদাগর দান করেছে। দাঁড়াও, মজা দেখাচ্ছি। রতন মোহরগুলো নিয়ে কলসিটা আবার লুকিয়ে রেখে বাড়ির দিকে হাঁটা দেয়। কুসুম দ্রুত একটা বড় গাছের আড়ালে লুকিয়ে পড়ে। তার চোখে তখন লালসার আগুন। রতন, তুমি তো মাত্র কয়েকটা মোহর আনলে। আমি ওই আস্ত কলসিটাকে এই বাড়িতে আনব, তারপর দেখো কুসুমের রাজত্ব। কিছুদিন পর রতন আবার নদীর পাড়ে যায় কিছু মোহর আনতে। সেদিন কুসুমও যায় রতনের পিছন পিছন। ওগো জাদুর কলসি, আমায় কিছু মোহর দাও। আর কষ্টের দরকার নেই রতন। কুসুম, তুমি তুমি এখানে কখন এলে? যখন তুমি সওদাগরের দয়ার গল্প শোনাচ্ছিলে তখন থেকেই আমি তোমার ছায়ার মতো পেছনে ছিলাম। এই তোমার জাদুর কলসি আর আমাকে কত মিথ্যে কথা বললে তুমি। কুসুম, শান্ত হও। আমি এটা বাড়িতে আনিনি কারণ আমি জানতাম তুমি লোভ সামলাতে পারবে না। এটা অলৌকিক জিনিস, নিয়ম মেনে চলতে হয়। নিয়ম? নিয়ম দেখাবে আমায়? আজ থেকে এই কলসি আমার। এই কলসি দিয়ে আমি এই ভাঙা কুঁড়ে ঘরকে রাজপ্রাসাদ বানাবো। সর্বনাশ করো না কুসুম, এটা থেকে মাত্র 6 বার বর চাওয়া যায়। আমি ইতিমধ্যে কয়েকবার চেয়ে ফেলেছি, সব শেষ হয়ে যাবে। তাতে তোমার কি? তুমি তো ভীতু, সারা জীবন জাল টেনেই মরে গেলে। এবার আমি দেখাবো কিভাবে ঐশ্বর্য ভোগ করতে হয়। চলো, এই কলসি এখন আমাদের শোয়ার ঘরে থাকবে। কুসুম, কলসিটা নিয়ে যেও না। নদী থেকে পাওয়া জিনিস নদীতেই থাকতে দাও, বিপদ হবে। বিপদ তোমার হবে যদি তুমি বাধা দাও। চুপচাপ আমার সাথে চলো, বাড়িতে গিয়েই আমি আমার প্রথম বর চাইব। কুসুম কলসি নিয়ে বাড়ির দিকে দৌড়াতে থাকে। রতন মাথায় হাত দিয়ে মাটির ওপর বসে পড়ে। সে বুঝতে পারছে বড় কোনো বিপদ আসতে চলেছে। হে জাদুর কলসি, অনেক হয়েছে এই ভাঙা ঘরে থাকা। এই মুহূর্তে আমাদের এই জরাজীর্ণ কুঁড়ে ঘরটা একটা বিশাল দোতলার রাজপ্রাসাদে পরিণত করে দাও। কুসুম, একবারে এত বড় কিছু চেও না, কলসির শক্তি ফুরিয়ে যাবে। চুপ করো অলক্ষণে লোক।
হঠাৎ চারপাশ ধোঁয়ায় ভরে গেল। ধোঁয়া সরতেই দেখা গেল রতনের ভাঙা ঘরটা এক বিশাল প্রাসাদে পরিণত হয়েছে। রতন আর কুসুমের পরনে এখন দামি পোশাক। ওরে বাবা, আমি তো রানী হয়ে গেছি। রতন, দেখো দেখো আমাদের বাড়িটা। বাড়ি তো হলো কুসুম, কিন্তু কলসিটা কিন্তু আগের চেয়ে একটু হালকা দেখাচ্ছে। তুমি কি বুঝতে পারছো? আমরা ইতিমধ্যে 4 বার বর চেয়ে ফেলেছি। তাতে কি, এই প্রাসাদ চালানোর জন্য কি ধন সম্পদ লাগবে না? এখন আমাদের আলমারিগুলো যেন হিরে জহরত আর মোহরে উপচে পড়ে, এটাই আমার পরবর্তী চাওয়া। কুসুম, থামো। এটা আমাদের 5 নম্বর চাওয়া হবে। আর মাত্র একটা সুযোগ বাকি থাকবে। ভবিষ্যতের জন্য কিছু তো বাঁচিয়ে রাখো। ভবিষ্যতের চিন্তা পরে হবে, এখন আমি গ্রামের সবথেকে বড় লোক হতে চাই। হে কলসি, আমার আলমারি সোনায় ভরে দাও। আবারও মায়াবী আলো বেরোল। প্রাসাদের ভেতর থেকে ঝনঝন শব্দ শোনা যেতে লাগল। বোঝাই যাচ্ছে সব সোনায় ভরে গেছে। সর্বনাশ হলো। কুসুম, তুমি নিজের হাতে আমাদের ধ্বংস ডেকে আনছো। আর মাত্র একবার কিছু চাওয়া যাবে, তারপর এই কলসি সাধারণ মাটির পাত্র হয়ে যাবে। একটা কলসি শেষ হলে তুমি নদী থেকে আবার একটা নিয়ে আসবে। তোমার জালে যখন একবার উঠেছে, বারবার উঠবে। এখন চলো, এই প্রাসাদের নরম বিছানায় শুয়ে দেখি কেমন লাগে। কুসুম আয়নার সামনে দাঁড়িয়ে হীরের হার পরছে। রতন জানলার ধারে দাঁড়িয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আছে। তাকে খুব চিন্তিত দেখাচ্ছে। কুসুম, এই ঐশ্বর্য আমার সইছে না। মনের ভেতরটা কেমন যেন কু গাইছে। চারিদিকে এত চাকর বাকর, এত জাঁকজমক, সবই তো এই কলসির দান। তোমার ওই এক ঘ্যানঘ্যানানি। এখন তো আমরা রাজার হালে আছি, অভাব কিসের? অভাব নেই, কিন্তু আশঙ্কা আছে। কলসিটা এখন একদম ফ্যাকাশে হয়ে গেছে। তুমি কি বুঝতে পারছো না? ওটার তেজ আর নেই। তেজ থাকুক আর না থাকুক, আমার শেষ শখটা আমি পূর্ণ করেই ছাড়ব। আমি চাই এই গ্রামের মানুষ যেন আমাদের দেব দেবীর মতো পূজা করে, আমরা যেন অমর হয়। কুসুম, না, এটা করো না। অমরত্ব চাওয়ার ক্ষমতা আমাদের নেই। তুমি শুধু নিজেদের ধ্বংস ডেকে আনছো। আমি যা বলেছি তাই হবে। হে জাদুর কলসি, এটাই আমার শেষ ইচ্ছা। আমাদের এই সমৃদ্ধি যেন কোনো দিন শেষ না হয়। কলসি থেকে এক ফালি ক্ষীণ আলো বেরোল এবং তারপরই কলসিটা মাটির কলসিতে পরিণত হল। দেখলে তো, শেষ হয়ে গেল সব। কলসিটা এখন সাধারণ মাটির কলসি ছাড়া আর কিছু নয়। তুমি 6 বার সুযোগই নষ্ট করলে কুসুম। তাতে কি, প্রাসাদ তো আছে, সোনা তো আছে, এখন আর কলসি দিয়ে কি হবে? রতন, তুমি কালই আবার নদীতে যাবে, আর একটা কলসি খুঁজে আনবে। তুমি কি মনে করো জাদুর কলসি বাজারে মাছের মতো বিক্রি হয়? তোমার লোভের কোনো শেষ নেই কুসুম। দেখলেন তো বন্ধুরা, কুসুমের লোভের তাড়নায় একটা অমূল্য জিনিস নষ্ট হয়ে গেল। আপনাদের কি মনে হয়, কুসুম কি আবার আমাকে নদীতে পাঠাতে পারবে, নাকি এবার আমাদের কপালে অন্য কোনো বিপদ লেখা আছে? জানতে হলে এখনই ভিডিওটি লাইক করুন এবং আপনার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের কমেন্ট বক্সে লিখে জানান কুসুমের এই ব্যবহার কি ঠিক ছিল। আর এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের সাথে থাকুন। বেল আইকনটা টিপতে ভুলবেন না কিন্তু। প্রাসাদের চারিদিকে বিলাসবহুল জিনিস ছড়িয়ে আছে। কুসুম দামি গয়না পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখে মুখে কোনো তৃপ্তি নেই। রতন, ওরে ও রতন, কোথায় গেলে? কেন ডাকছো কুসুম? এত সকালে আবার কি হলো? সব তো পেয়েছ, প্রাসাদ, দাসদাসী, সোনা দানা। এখন একটু শান্ত হও। শান্ত হব মানে? তুমি কি চাও এই কটা সোনা নিয়ে আমি সারা জীবন কাটিয়ে দিই? পাশের রাজ্যের রানীর নাকি হীরের পালঙ্ক আছে, আমার কেন নেই? কুসুম, তুমি কি পাগল হয়ে গেলে? কলসিটা তো শেষ হয়ে গেল। এখন যা আছে তাতেই আমাদের 7 পুরুষ রাজার হালে চলে যাবে। না, আমি আরও চাই। ওই নদীতে যদি একটা জাদুর কলসি থাকে, তবে আরও নিশ্চয়ই আছে। তুমি এক্ষুনি নৌকো নিয়ে বেরো। এই কাল বৈশাখীর মেঘে ঢাকা আকাশে আমি নদীতে যাব? প্রাণটাকে তুচ্ছ তোমার কাছে? যার কপালে জাদুর কলসি জোটে, তার প্রাণ অত সহজে যায় না। হয় তুমি নতুন জাদুর কিছু নিয়ে ফিরবে,
নয়তো এই প্রাসাদে তোমার ঢোকা বন্ধ। তুমি কি বুঝতে পারছো না? প্রকৃতি একবার দেয়, বারবার নয়। এই লোভ আমাদের ধ্বংস করে দেবে। অত জ্ঞান দিতে হবে না, যাও বলছি। আমার আরও ধন সম্পদ চাই। এবার কোনো কলসি নয়, এমন কিছু আনবে যা দিয়ে আমি যা চাইব সাথে সাথে হবে। রতন নিরুপায় হয়ে তার পুরনো জীর্ণ জালটা কাঁধে তুলে নেয়। কুসুমের লোভী দৃষ্টির সামনে সে মাথা নিচু করে নদীর দিকে হাঁটতে শুরু করে। আকাশ তখন কালো মেঘে ছেয়ে গেছে। রতন তার পুরনো জীর্ণ নৌকায় বসে আছে। সে খুব ক্লান্ত এবং বিরক্ত। চারদিকের জল কালো হয়ে আছে। কুসুমের জেদি শেষ পর্যন্ত জিতল। এই ঝড় বৃষ্টির মধ্যে আমায় আবার পাঠালো। কিন্তু জাদুর কলসি কি রোজ রোজ পাওয়া যায়? একবার পাওয়াটাই ছিল অলৌকিক। রতন অনিচ্ছা সত্ত্বেও জালটা নদীর গভীরে ফেলে। কিছুক্ষণ পর জালটা থরথর করে কাঁপতে শুরু করে। রতন অবাক হয়ে জাল টানতে থাকে। এ কি, এবার তো ভারী মনে হচ্ছে না, কিন্তু জালটা যেন চুম্বকের মতো জলের নিচে আটকে যাচ্ছে। কি এটা? জাল তুলতেই রতন দেখল কলসি নয়, বরং একটা অদ্ভুত দেখতে থালা। থালাটার চারপাশ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। থালা? কলসি কই? এটা তো দেখতে সাধারণ পাথরের থালার মতো, কিন্তু এই ধোঁয়া কোত্থেকে আসছে? হঠাৎ থালাটা থেকে একটি গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। রতন, তুমি আবার এসেছো? কলসির শিক্ষা কি তোমার যথেষ্ট ছিল না? আমি আসতে চাইনি, আমার স্ত্রীর লোভ আমাকে এখানে টেনে এনেছে। আপনি কে? আমি সত্যের থালা। আমি মানুষকে তার অভাব অনুযায়ী দান করি। কিন্তু মনে রেখো, যা মানুষের প্রকৃতপক্ষে দরকার নেই, আমি তা কেড়েও নিতে পারি। আমি অপ্রয়োজনীয় বস্তু সহ্য করি না। দয়া করুন, কুসুম দেখলে আবার সর্বনাশ করবে। তোমার ভাগ্য তোমাকে এখানে এনেছে। এই থালা নিয়ে যাও, তবে সাবধান, এর বিচার বড় কঠিন। রতনের মনে কুডাক দিচ্ছে। সে বুঝতে পারছে এই থালা কলসির মতো অঢেল সুখ দেবে না। আনলে? আবার একটা জাদুর কলসি আনলে তো? দেখি দেখি, এবার এটা কি সোনার কলসি? না কুসুম, কলসি আর নেই। নদী এবার এই পাথরের থালাটা দিয়েছে। থালা? এই ছাইপাশ পাথর দিয়ে আমি কি করব? এটা কি হিরে জহরত দেয়? এই থালাটা একটু আলাদা। এর কণ্ঠস্বর আমি শুনেছি। এ নাকি মানুষের প্রয়োজন অনুযায়ী দান করে, কিন্তু এর বিচার নাকি খুব কঠিন। বিচার দিয়ে আমার কাজ নেই, দান করলেই হলো। এই যে থালা, শোনো, আমাদের এই প্রাসাদে আরও 10টা ঘর চাই, আর সেই ঘরগুলো যেন হিরে দিয়ে মোড়া থাকে। আর আমার জন্য আরও 10 বাক্স সোনার গয়না দাও। কুসুম, আমাদের তো থাকার জায়গার অভাব নেই। এই প্রাসাদে আমরা দুজন আর গোটা 10 চাকর ছাড়া কেউ নেই। এত ঘর দিয়ে কি হবে? চুপ করো, বড় লোকের শখ তুমি কি বুঝবে? থালা দাও, আমাকে আমার চাহিদা মতো সব দিয়ে দাও। থালার গা থেকে এবার আলো বেরোতে শুরু করল। ওই দেখো, কাজ শুরু হয়েছে। এবার আমি হীরের ঘরে ঘুমোবো। কুসুম, থালার আলোটা কেমন আলাদা লাগছে। কলসির আলো তো এমন ছিল না। আমার কেন জানি মনে হচ্ছে কিছু একটা ভুল হচ্ছে। হঠাৎ কুসুমের গলার সোনার হারটা হঠাৎ অদৃশ্য হয়ে গেল। আমার হার কই? আমার হারটা কোথায় গেল? রতন, দেখো। শুধু হার নয় কুসুম, দেখো, আলমারি থেকে সোনার মোহরগুলোও যেন ধোয়া হয়ে উড়ে যাচ্ছে। না, এটা হতে পারে না। থালা, আমি তোমাকে দিতে বলেছি, নিতে বলিনি। থামাও এসব। প্রাসাদের চারিদিকের দামি আসবাবপত্র ধোঁয়া হয়ে মিলিয়ে যাচ্ছে। থালা থেকে তীব্র আলো পুরো ঘরকে গ্রাস করে ফেলেছে। রতন, বাঁচাও! আমার হাতের চুড়ি, কানের দুল সব উধাও হয়ে যাচ্ছে। এই জাদুর থালা আমাদের লুট করে নিচ্ছে। আমি তোমায় আগেই বলেছিলাম কুসুম, এই থালা সত্যের থালা। যার যেটা প্রয়োজন নেই সে সেটা কেড়ে নেয়। আমাদের এই প্রাসাদের প্রয়োজন ছিল না,
এই হীরে জহরতের প্রয়োজন ছিল না। না, আমি এগুলো ছাড়বো না। হে থালা, থামো। আমি আরো চাই, আমার আরো সোনা চাই। লোভী নারী, তোর প্রয়োজন ছিল দুবেলা অন্ন আর মাথা গোজার ঠাঁই, কিন্তু তুই চেয়েছিস বিলাসিতা। যা তোর নয় তা তুই ধরে রাখতে পারবি না। মুহূর্তের মধ্যে প্রাসাদটা পুরানো ঘরে পরিণত হতে লাগল। দামি পোশাক ছিঁড়ে আবার সেই তালি দেওয়া শাড়ি হয়ে গেল। না, আমার সব চলে গেল। রতন, কিছু করো, ওই থালাটাকে থামাও। থালাকে থামানোর সাধ্য আমার নেই কুসুম। এই চরম সত্যই আমাদের পাওনা ছিল। দেখ, আমরা আবার সেই ভাঙা কুড়ে ঘরে ফিরে এসেছি। দেখলে তো বন্ধুরা, এক নিমেষে রাজপ্রাসাদ আবার কুড়েঘর হয়ে গেল। অতিরিক্ত লোভ করলে যা হয়, কুসুমের আজ সেই দশাই হল। আপনারা কি মনে করেন, কুসুম এখন তার ভুল বুঝতে পেরেছে, নাকি সে আবার নতুন কোনো ফন্দি আঁটবে? এই গল্পের শেষ পরিণতি দেখতে আপনারা কি আগ্রহী? যদি হন, তবে এখনই ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের শেয়ার করে দিন। আর এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর বেল আইকনটি বাজিয়ে রাখুন। আপনাদের একটি কমেন্ট আমাদের নতুন নতুন গল্প বানাতে উৎসাহ দেয়। ঘরের মেঝেতে সেই জাদুর থালাটা পড়ে আছে। কুসুম এক কোণে বসে ফুপিয়ে কাঁদছে। চারপাশ আবার আগের মতো গরিব আর অন্ধকার। সব শেষ হয়ে গেল রতন। এক রাতে আমি রানী থেকে আবার ভিখারিনী হয়ে গেলাম। এই থালাটা আমাদের সব কেড়ে নিল। থালাটা কেড়ে নেয়নি কুসুম, থালাটা আমাদের আয়না দেখিয়েছে। আমাদের যা ছিল না, যা আমাদের যোগ্যতায় ছিল না, সেটা আঁকড়ে ধরতে গিয়েই আজ এই দশা। আমি এই থালাটা ভেঙে গুঁড়ো করে দেব। ও কেন আমাদের সাথে এমন করলো? আমি তো শুধু একটু সুখে থাকতে চেয়েছিলাম। সুখ আর লোভ এক নয় কুসুম। তুমি সুখ চাওনি, তুমি চেয়েছিলে দম্ভ। এই থালা সত্যের বিচার করে। আমাদের দরকার ছিল ডাল ভাত, তুমি চেয়েছিলে হীরে, তাই ও সব কেড়ে নিয়েছে। এখন আমরা কি খাবো? কাল সকালে পাড়ার লোকে যখন দেখবে প্রাসাদ নেই, তখন তারা হাসাহাসি করবে। আমি মুখ দেখাবো কি করে? লোকের ভয়ে আমি বাঁচি না কুসুম, আমি বাঁচি নিজের সম্মানে। এই থালা আমি আর এক মুহূর্ত এই ঘরে রাখব না। ওটা নিয়ে কোথায় যাচ্ছ? আমি চললাম এটাকে বিসর্জন দিতে। রতন বৃষ্টির মধ্যে থালাটা নিয়ে বেরিয়ে যায়। কুসুম অন্ধকারের মধ্যে একা বসে থাকে। তার চোখের জল থামছে না, কিন্তু মনে মনে একটা অদ্ভুত পরিবর্তন শুরু হচ্ছে। রতন নদীর পাড়ে দাঁড়িয়ে আছে, হাতে সেই জাদুর থালা। কুসুম পিছন থেকে দৌড়ে আসছে। তার চোখে মুখে এবার আর লোভ নেই, আছে অপরাধ বোধ। রতন, দাঁড়াও, আমায় ক্ষমা করো। এখন আর ক্ষমা চেয়ে কি হবে কুসুম? সব তো শেষ। এই থালাটাই আমাদের সব অশান্তির মূল। আমি একে নদীকেই ফিরিয়ে দেব। না রতন, অশান্তির মূল ওই থালাটা নয়। অশান্তির মূল ছিল আমার মনের লোভ। আমি বুঝতে পেরেছি, ওই থালাটা আমাদের কিছুই কাড়েনি, বরং আমাদের পাপের বোঝা নামিয়ে দিয়েছে। তুমি এটা বলছো কুসুম? হ্যাঁ রতন, প্রাসাদে থাকতে আমি এক মুহূর্তও শান্তিতে ঘুমাইনি। সবসময় ভয় হতো কেউ যদি চুরি করে, কেউ যদি কেড়ে নেয়। আজ এই ছেঁড়া কাপড়ে আমার কোনো ভয় নেই। আমি আর কিচ্ছু চাই না রতন। যা, তোমার সুমতি হয়েছে, কিন্তু এই মায়া আর রাখা উচিত নয়। যা অলৌকিক তা সাধারণ মানুষের জন্য নয়। রতন পূর্ণ শক্তিতে থালাটা নদীর মাঝখানে ছুঁড়ে ফেলে দেয়। থালাটা জলে পড়তেই একটা আলো ছড়িয়ে পড়ে এবং পরক্ষণেই সব নিস্তব্ধ হয়ে যায়। বৃষ্টিও থেমে যায়। হে ঈশ্বর, আমাকে ক্ষমা করো। আমি শপথ করছি, আজ থেকে রতন যা কষ্ট করে আনবে তাতেই আমি খুশি থাকব, আর কখনো লোভ করব না। তবে চলো বাড়ি ফিরি। কাল থেকে আবার নতুন করে লড়াই শুরু করব। এবার আর জাদুর আশায় নয়, নিজের হাতের জোরে। পরদিন আকাশ একদম পরিষ্কার। পাখি ডাকছে। রতন তার পুরনো জাল নিয়ে নৌকায় উঠছে। কুসুম পাড়ে দাঁড়িয়ে তাকে বিদায় জানাচ্ছে। তার মুখে এখন এক অদ্ভুত শান্তি। সাবধানে যেও রতন। আজ যদি একটা ছোট মাছও পাও, আমি সেটাই খুব খুশি মনে রান্না করব।
তোমার এই হাসিটাই আমার আসল সম্পদ কুসুম। রতন নৌকায় মাঝ নদীতে গিয়ে জাল ফেলে। কিছুক্ষণ পর জালে একটা টান লাগে। রতন ভয় পায়, আবার কি কোনো জাদুর জিনিস? সে ধীরে ধীরে জাল তোলে। এ কি, সেই পুরনো জাদুর কলসিটা? কিন্তু এটা তো নষ্ট হয়ে গিয়েছিল। দেখা যায় সেই প্রথম জাদুর কলসিটা একদম নতুনের মতো চকচক করছে। রতন সেটা নিয়ে পাড়ে ফিরে আসে। রতন, এটা আবার কেন আনলে? আমি যে শপথ করেছি আর লোভ করব না, ওটা নদীতেই ফেলে দিয়ে এসো। আমি তো আনিনি কুসুম, জালের সাথে উঠে এলো। কিন্তু দেখো, এবার কলসিটা থেকে ভয়ঙ্কর কোনো আলো বের হচ্ছে না, একদম শান্ত। ভয় পেও না কুসুম, আজ তোমাদের লোভ নেই, তাই আমার মধ্যে আর কোনো ধ্বংস নেই। আমি তোমাদের সততার পুরস্কার হিসেবে ফিরে এসেছি। আমি ক্ষমা চাইছি। আমার আর প্রাসাদ চাই না, সোনা চাই না। আমাদের শুধু সুস্থভাবে বেঁচে থাকার জন্য যা দরকার সেটুকুই দাও। ঠিক বলেছ হে কলসি, আমরা তোমাকে আমাদের কাছে রাখব ঠিকই, কিন্তু তুমি হবে আমাদের বিপদের বন্ধু, বিলাসিতার বস্তু নয়। রতন, আমরা এই কলসিটাকে ঘরের এক কোণে যত্ন করে রাখব। ঘরটা আগের মতোই সাধারণ, কিন্তু খুব গোছানো। রতন আর কুসুম একসাথে বসে ডাল ভাত খাচ্ছে। জাদুর কলসিটা ঘরের কোণে রাখা আছে। জানো রতন, আজ সারাদিন পরিশ্রম করে ওই কয়েকটা মাছ বিক্রি করে যে চালটা আনলে, সেটার ভাতে যা স্বাদ, তা ওই প্রাসাদের সুন্দর সুন্দর খাবারেও ছিল না। ঠিক বলেছ কুসুম, শান্তি মনে থাকে, প্রাসাদে নয়। কলসিটা আজ পুরো দিন একটাও মোহর দেয়নি, কিন্তু ওটা ঘরে আছে ভাবলেই মনটা শান্ত হয়ে যায়। আমরা ওটা তখনই ব্যবহার করব যখন পাড়ার কোনো অসুস্থ মানুষের টাকার দরকার হবে। একদম তাই, নিজের জন্য নয়, অপরের উপকারের জন্য যখন আমরা জাদুর সাহায্য নেব, তখনই এর আসল মর্যাদা রক্ষা পাবে। আর কোনোদিন যেন আমাদের মনে লোভ বাসা না বাঁধে। লোভই পতনের কারণ, আর সন্তুষ্টি সুখের চাবিকাঠি। আজ থেকে আমরা সাধারণ কিন্তু সৎ জীবন কাটাব। কেমন লাগলো বন্ধুরা এই গল্প? মনে রাখবেন, জাদুর কলসি সবার ভাগ্যে জোটে না, কিন্তু পরিশ্রম আর সততা সবার হাতে থাকে। ঠিক তাই। আর আপনারা যদি আমাদের এই গল্প থেকে কিছু শিখে থাকেন, তবে ভিডিওটি সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি লাইক আমাদের নতুন গল্প বানাতে উৎসাহ যোগায়। আপনাদের মনে যদি কোনো নতুন গল্পের আইডিয়া থাকে, তবে কমেন্ট করে আমাদের জানান। আর হ্যাঁ, আরও রোমাঞ্চকর রূপকথার ভিডিও দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। বেল আইকনটা টিপে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন মিস না হয়। দেখা হবে পরের কোনো এক নতুন রূপকথার রাজ্যে। ভালো থাকবেন।